আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পাকিস্তানে বিদেশি ঋণ বন্ধে ভারতের তদবির, উত্তেজনায় নতুন মাত্রা। গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা। কাশ্মীরে হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা হল গোপন নথি। গাজায় টানা 60 দিন ত্রাণের বহর আটকে রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে পাকিস্তানে বিতরণ করা ঋণ পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে। শুক্রবার দুইবে ভারতীয় সরকারের একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে দিয়ে কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার পর দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা পেল। গত সপ্তাহে ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। ফলে আশঙ্কা করা হচ্ছে পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সর্বশেষ সংকট সামরিক সংঘাতের রূপ নিতে পারে। নয়াদিল্লি ৩ জন হামলাকারীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক বলে দাবি করা হচ্ছে। ইসলামাবাদ হামলার সঙ্গে তাদের ভূমিকা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে আসছে। কিন্তু ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু নদী পানি বন্টন চুক্তি স্থগিত করে। এর প্রতিক্রিয়ায় ফুঁসে ওঠে পাকিস্তান। শুধু তাই নয়, দুই দেশ একে অপরের বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে। কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল সংঘটিত হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন কাশ্মীর হামলার বিষয়ে টেলিগ্রাম নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গোপন নথি ফাঁসার পর স্পর্শকাতর বিষয়টি নিয়ে প্রকাশিত 2টি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী টেলিগ্রাম মাধ্যমে ফাঁসা গোপন নথি মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং গণমাধ্যমের ন্যারেটিভ নিয়ন্ত্রণ শিরোনামে প্রকাশিত হচ্ছে। এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পেহেলগামে হামলাটি ছিল একটি পূর্ব পরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশন, চক্রান্তমূলক ছন্ত হামলা। এই অপারেশনের লক্ষ্য ছিল পাকিস্তানের ওপর দায় চাপিয়ে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায় এবং কাশ্মীর ইস্যু থেকে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ সরিয়ে নেওয়া। নথিতে আরও বলা হয়েছে যে হামলার পর পাকিস্তানকে দায়ী করার আগে 36 ঘন্টা অপেক্ষা করতে বলা হয়েছিল, যাতে অভিযোগটি বাস্তবসম্মত মনে হয়। তবে ভারতের মিডিয়া তৎক্ষণাৎ পাকিস্তানকে দোষী সাব্যস্ত করে ফেলে, যার ফলে গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় গাফিলতি ধরা পড়ে। কাশ্মীর হামলার জেরে আবারও পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিল ভারত। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দিয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসন। শুক্রবার 2 মে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা এ ব্যবস্থা গ্রহণ করে। জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর 2 দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নতুন করে উস্কানি দিল। ব্লক করা চ্যানেলে একটি বার্তায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি নির্দেশের কারণে এই দেশ বর্তমানে এই কন্টেন্ট উপলব্ধ নয়। সরকারি অপসারণ অনুরোধ সম্পর্কে আরও বিস্তারিত জানতে গুগল ট্রান্সপারেন্সির রিপোর্ট দেখুন। গাজার জন্য মানবিক সহায়তা ও কর্মীদের বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে। শুক্রবার 2 মে ভোরে মাল্টার কাছে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন দিয়ে জাহাজটিতে বোমা ফেলা হয়। ত্রাণ কার্যক্রমের আয়োজকরা অভিযোগ করেছেন এর জন্য ইসরায়েল দায়ী। খবর রয়টার্সের। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটি বিভিন্ন সময় গাজায় ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছে। মাল্টার সরকার জানিয়েছে, কাছাকাছি একটি ট্যাগবোটের সহায়তায় অগ্নি নির্বাপনের পর জাহাজটি নিরাপদ স্থাপনে নোঙর করে রাখা হয়েছে। এর ক্রুদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এনজিওটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। অন্ধকারে ধারণ করায় তা খুব একটা স্পষ্ট নয়। এতে তাদের একটি জাহাজ কনসায়েন্সে আগুন দেখা যায়। ফুটেজে জাহাজের সামনে আকাশে আলো এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারা বলেছে, ইসরায়েলি রাষ্ট্রদূতের তলব করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদিহি করতে হবে। গাজার চলমান অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় আমাদের বেসামরিক জাহাজে বোমা হামলা মেনে নেওয়া যায় না। গাজায় টানা 60 দিনের মতো ত্রাণের বহর আটকে রেখেছে ইসরায়েলি বাহিনী। খাদ্য সংকটের কারণে তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে গাজার বেশিরভাগ শিশু। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এদিকে গাজায় ত্রাণবাহী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী এনজিও দ্য ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের জাহাজটি গাজায় চলমান অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দিতে যাচ্ছিল। হামলার পর 30 জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সহ জাহাজটি ডুবে যায়।
এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে সীমান্ত ক্রসিং পুনরায় চালু হলে গাজায় প্রবেশের জন্য ৩,০০০ মানবিক সাহায্যকারী ট্রাক প্রস্তুত রয়েছে। তবে খাদ্যের মজুত শেষ হয়ে আসার এরপর গাজার জনগণের জন্য খাদ্য যোগান সম্ভব হবে না বলে জানিয়েছে সংস্থাটি। পহেলগামে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হচ্ছে তার মধ্যে একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কী হবে তা নিয়েও আলোচনা চলছে। পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে? চীন এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে, উঠছে এসব প্রশ্ন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন যে জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা। বেজিং থেকে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে কথা বলার সময়ে ওয়াং ই অনুরোধ করেছিলেন যাতে দুই পক্ষই সংযত থাকে। পহেলগামের হামলার পরে তিনি ঘটনার নিন্দা জানিয়েছিল চীন। ভারতে চীনের রাষ্ট্রদূত ওই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিবিসি জানার চেষ্টা করেছে যে উদ্ভূত পরিস্থিতিতে চীনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর তারা পাকিস্তানকে কতটা সহায়তা দিতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে কথা বলার সময়ে ওয়াং ই জানিয়েছিলেন যে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবিকে চীন সমর্থন করে। এর কারণ হিসেবে বলা হয় এই সংঘাত পাকিস্তান বা ভারত কারো পক্ষেই যেমন ভালো নয়, তেমনি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকারক। পহেলগাম হামলার জন্য যেসব অভিযোগ তোলা হচ্ছে তা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার সবসময় তাদের পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানের নীতি নির্ধারকরা এটা ভালোই জানেন যে চীন এসে তো আমাদের পেছনে থেকে যুদ্ধ করবে না বা সরাসরি যুদ্ধে সামিলও হবে না। যদি পরিস্থিতি 1 বছর আগের মতো থাকতো তাহলে হয়তো চীন ভারতের সঙ্গে সীমান্তে কিছু না কিছু করতে, যাতে ভারতের কাছে এই বার্তা পৌঁছায় যে তাদের দুটো সীমান্তে যুদ্ধ করতে হবে, বলেছিলেন অধ্যাপক শোয়েব। তবে এখন তার মতে চীন ভারত সম্পর্কের উন্নতি হচ্ছে। তার কথায়, আমরা উন্নত দেশ তো নই, তাই বিশেষত কৃত্রিম উপগ্রহের জন্য আমাদের চীনের ওপরে নির্ভর করতে হয়, যার মধ্যে আবার সবথেকে গুরুত্বপূর্ণ হলো তথ্য আদান প্রদান। যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায় তাহলে এই সব ব্যাপারে চীন ধোঁকা দেয় না। বাইডুর উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন, আমরা বিশ্বের প্রথম দেশ যাদের কাছে বাইডু সিস্টেমসের সামরিক ব্যবহারের ক্ষমতা আছে। বাইডু হলো চীনের সবথেকে বড় ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থা, যারা সার্চ ইঞ্জিন, স্বয়ংচালিত গাড়ি ও ক্লাউড কম্পিউটিংয়ের পরিষেবা দিয়ে থাকে। গুগলের মতোই এই সংস্থা চীনে ইন্টারনেট সার্চ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। গাজাবাসীর জন্য সাক্ষাৎ যমদূতের ভূমিকায় থাকা ইসরায়েল এবার টের পাচ্ছে মৃত্যু আতঙ্ক কাকে বলে। দেশটিতে স্মরণকালের ভয়াবহ দাবানলে একদিনেই পুড়ে ছাই হয়েছে প্রায় ৩,০০০ একর এলাকা। সহায় সম্বল ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলেরা। তীব্র বাতাসে প্রায় নিয়ন্ত্রণহীন দাবানল জেরুজালেম থেকে ধেয়ে যাচ্ছে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চক্রান্তকারীদের ঘাঁটি তেল আবিবের দিকে। আগুনের সর্বগ্রাসী লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হওয়া বা শ্বাস নিতে না পারার নিদারুণ যন্ত্রণায় করুণ মৃত্যুর হাত থেকে বাঁচতে জীবন নিয়ে পালাচ্ছে ইসরায়েলিরা।